আরও এক দফা বাড়ছে খেলাপি ঋণ। সেপ্টেম্বরের শেষে যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৬ লাখ কোটি টাকায়। সবচেয়ে নাজুক অবস্থায় রাষ্ট্রায়ত্ত 4 বাণিজ্যিক ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রকৃত চিত্র উঠে আসায় বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। অনেক শিল্প মালিকের বিদেশে পালিয়ে যাওয়া এবং কারখানা বন্ধের প্রভাবও পড়েছে খেলাপি ঋণে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল ২২,৪৮১ কোটি টাকা। ১৫ বছর পর গত অর্থ বছরের শুরুতে যা বেড়ে দাঁড়ায় ২,১১,৩৯১ কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ থেকে জুন ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ১,১০,০৯৪ কোটি টাকা, আর এক বছরে ৩,১৯,০৩৬ কোটি টাকা বেড়ে দাঁড়ায় ৫,৩০,৪২৮ কোটি টাকায়। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ফরেনসিক অডিটের মাধ্যমে বেরিয়ে আসছে খেলাপি ঋণের প্রকৃত চিত্র। ঋণ খেলাপি হওয়ার নিয়মে পরিবর্তনও বড় কারণ। প্রাইভেট সেক্টরটা কলুষিত হয়েছে গত এক দশক ধরে, যেখানে নিজেরাই নিজেদের ব্যাংকটাকে ধ্বংস করে ফেলেছে। কিছু খেলাপি ঋণ কোর্টের নির্দেশনায় এগুলো খেলাপি বলা যাবে না বলে আনক্লাসিফাইড দেখানো হচ্ছিল। আমরা সেইটা উপেক্ষা করে এখন সবগুলিকে সরাসরি ক্লাসিফাইড দেখাচ্ছি। আর কিছু কিছু ক্ষেত্রে ফরেনসিক অডিট এমন হয়েছে যে আমরা প্রিজাম্পশন করছি যে সামনে এটার অবস্থা খারাপের দিকে যাবে, অতএব এখনই অ্যান্টিসিপেট করে সেগুলোকে আমরা ক্লাসিফাইড করে বিএল না করলেও ডিএফ করে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 4টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ মাত্র 6 মাসেই 10% বেড়েছে। জুনে তা দাঁড়ায় ১,৪৬,৩৬২ কোটি টাকায়। রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণে অনিয়মই বড় কারণ মনে করছেন এই কর্মকর্তা। ওই ব্যাংকগুলিতে আসলে ওই রাজনৈতিক প্রভাব হোক বা অন্য কোনো প্রভাব বিস্তার করে ঋণ, মানে এক নম্বর হলো ঋণ স্যাংশন করা, যেই ঋণ স্যাংশন হওয়ার কথা না, আবার যেই পরিমাণ স্যাংশন হওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ তিনগুণ ঋণ স্যাংশন করা হয়েছে, যার দ্বারা আর পরবর্তীতে ঋণ পরিশোধ করা সক্ষম হয়নি। স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার তাগিদ পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখলাম, যে প্রতিবেদনে কিন্তু উঠে এসেছে যে গত এক বছরে কিন্তু খেলাপি ঋণের পরিমাণ 2.5 গুণ হয়েছে। বলা হচ্ছে যে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আসলে উঠে আসায় এই এত পরিমাণে খেলাপি ঋণের পরিমাণ কিন্তু বেড়ে দাঁড়িয়েছে। আপনারা কি ধরনের বিষয় পর্যালোচনা করছেন? মূলত কিভাবে খেলাপি ঋণ লুকিয়ে রাখা হয়েছিল যদি বলা যায়? আসলে তো অতীতে খেলাপি ঋণের প্রকৃত তথ্য আসতো না, মানে যেটা হতো যে আসলে নিয়মের মধ্যে একটু কিছুটা হয়তো ভিন্ন ধরন ছিল, মানে আসলে যতগুলো ঋণ খেলাপি হওয়ার কথা, তো এই যে হিসাব নিকাশের মার পেয়েছে সেগুলোকে গোপন রাখা হতো। এটা একটা। আর একটা হলো যে এই এখন যেহেতু আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছি, তো এই কারণে আসলে যে ঋণগুলোকে আসলে আগে লুকিয়ে রাখা হতো, যেগুলো আসলে খেলাপি হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু এখন বের হয়ে আসছে। তো এটা একটা। আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, ওই এই 5ই অগাস্টের পরে কিন্তু অনেকেই আসলে কারখানা বন্ধ করে ফেলেছে। শিল্পাঞ্চলে অস্থিরতা ছিল, আন্দোলন ছিল। তো এই সমস্ত কারণে কিন্তু অনেকগুলো কারখানা আসলে ধ্বংস হয়েছে। তো এগুলো আরেকটা কারণ। আর এখন একই সঙ্গে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে বিনিয়োগ কিন্তু কম হচ্ছে। মানে আসলে যে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি এই মুহূর্তে আসলে যে খেলাপি যে বেশি হবে সেটাই স্বাভাবিক, তবে হিসাবগুলো কিন্তু অনেকটাই আগের। আর এই বিশেষ করে এই সরকারি ব্যাংকগুলোকে অত্যন্ত দুর্বল করে ফেলা হয়েছে, এবং বেসরকারি ব্যাংকগুলোকে অনেকগুলোতেই আসলে এই ধরনের মানে এমন সমস্ত খাতে ঋণ নেওয়া হয়েছে যেগুলো থেকে আসলে আর এই ঋণটা ফেরত পাওয়া যাবে না, অনেক অর্থ পাচার হয়েছে। তো এইগুলো বাস্তবতা, এবং সেগুলো হিসাব করে কিন্তু এখন এই যে নতুন করে যে হিসাব নিকাশ হচ্ছে, তো সেখানে দেখা যাচ্ছে যে এই এই প্রান্তিকের শেষে কিন্তু আসলে হয়তো 6 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে খেলাপি ঋণ। এটা আসলে বাস্তবতা, সেটা এই যে আমাদের মনে রাখতে হবে। বেসরকারি ব্যাংকগুলো নিজেরাই, ব্যাংক মালিকরা বিভিন্ন যোগসাজশ করে অনেকগুলো ব্যাংক কিন্তু প্রায় 90% পর্যন্ত খেলাপি হয়েছে বেসরকারি খাতে, সেরকম ব্যাংকও কিন্তু আছে। তো সেই সময়ে আসলে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট স্বাধীনভাবে কি পর্যালোচনা বা নিয়ন্ত্রণ করতে পেরেছে বলে মনে করেন? আমি মনে করি যে এইখানে একটা বড় রকমের যে গলদ ছিল, যে তারা আসলে যে কাজগুলো করেছে সেগুলো আসলে তাদের যতটুকু করার কথা ছিল সেগুলো তারা করেনি, অনেক কিছু ওভারলুক করেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমরা তো এখন আসলে এই যে
একটা টাস্ক ফোর্স করেছে। ইনফ্যাক্ট আমি বারবার বলছিলাম যে একটা কমিশন করা হোক, যে আসলে বাংলাদেশ ব্যাংকের দায় কত ছিল সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এখনো বলছে না। হ্যাঁ, তো আমি মনে করি যে এই জায়গাতে কারা আসলে একটু দেখেও দেখেনি, কারো প্ররোচনায় হয়েছে কিনা সেগুলো একটু দেখতে হবে। আমার মনে হয় কি যে যে ব্যাংকগুলো আসলে আসলে নিজেরা মালিক হয়ে যারা আসলে ব্যাংকগুলো লুট করেছে, সেই সমস্ত মালিকরা আসলে কার প্ররোচনায় কিভাবে করেছে এবং বাংলাদেশ ব্যাংক কেন মুখ বন্ধ করে বসে থাকলো, তো সেগুলো একটু দেখা দরকার। তো এইভাবে আমি মনে করি যে যে হিসাবগুলো এসছে বা এখনো আসছে নতুন নতুন করে, তো সেগুলা আসলে বিবেচনায় নিয়ে আসলে যোগসূত্রটা সূত্রটা কোথায় এবং কিভাবে আসলে আসলে মানে পুরো ব্যাংকিং সিস্টেমের যে অথরিটি, তাদের নিয়ন্ত্রক সংস্থা, তারা কিভাবে এই কাজটা করলো সেটা একটু খতিয়ে দেখা দরকার। রাষ্ট্রীয় ব্যাংকে হস্তক্ষেপ সবচেয়ে বেশি হয়েছে এমন একটা পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন মহল থেকেই কিন্তু সবসময় এসেছে। এবং আগেও আমরা দেখেছি যে বেসরকারি ব্যাংকের তুলনায় রাষ্ট্রীয় ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংকগুলোর কিন্তু খেলাপি ঋণের পরিমাণ 4-5 গুণ ছিল। সেটা এখন প্রকৃত চিত্র উঠে আসায় খেলাপির পরিমাণ কিন্তু বেশ খানিকটা বেড়ে যাচ্ছে। তো রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে আসলে আগামীতে কী ধরনের পদক্ষেপ জরুরি বলে মনে করেন? হ্যাঁ, আমরা কিন্তু পরিষ্কার দেখতে পেয়েছি যে কারা আসলে রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে খালি করে ফেলেছে। মানে এমনও মালিক আছে যাদের আসলে নিজেদের প্রাইভেট ব্যাংক ছিল, তারা নিজেদের ব্যাংকে হাত দেয়নি, তারা গিয়ে আসলে এই সরকারি ব্যাংকগুলোতে হাত দিয়েছে এবং সেগুলো কিন্তু খালি করেছে। এবং পরে আমরা দেখতে পেয়েছি যে ওই সমস্ত যে সমস্ত শিল্প কারখানা যেগুলো অস্তিত্বই নেই, সেরকম কারখানাগুলোর জন্য পরে আবার নতুন করে আবার ঋণের চিন্তা ভাবনা করা হচ্ছে, এরকম কিন্তু ঘটনা ঘটছে। তার মানে হলো যে আগামী দিনগুলোতে আমাদের মনে রাখতে হবে এবং একই সঙ্গে একেবারে পরিষ্কার করে অবস্থান নিতে হবে যে যে সমস্ত ব্যাংকের মালিক, যেমন প্রাইভেট ব্যাংক যেগুলোর মালিক আসলে এই এ, মানে সরকারি ব্যাংকগুলোতে ঋণ নিতে চান, যারা প্রভাবশালী, তো তাদের বিষয়ে একটু বেশি সতর্ক হতে হবে। তার কারণ এরাই কিন্তু কি করে, নিজেরা নিজেদের প্রাইভেট ব্যাংক রেখে তারা কি করে, তারা এই সরকারি ব্যাংকগুলোর দিকে তাকায়। এবং একই সঙ্গে এই যে বিভিন্নভাবে যে ফোন আসা, রাজনৈতিক যে প্রভাব বিস্তার করা এবং প্রভাবশালী মহলের চাপে আসলে এই যে সরকারি ব্যাংকগুলো, সে জনগণের করের অর্থে সেই ব্যাংকগুলো চলে। তো সেই ব্যাংকগুলোকে খালি করার যে যে সমস্ত প্রচেষ্টা অতীতে হয়েছিল সেগুলো পর্যালোচনা করে আমি মনে করি যে এখানে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার। যে সমস্ত এই ব্যবস্থাপক যারা সিদ্ধান্ত গ্রহণকারী এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিলেন, তাদের অন্তত দুই একজনের দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয়, তাহলে ভবিষ্যতে আসলে এই কাজগুলো করার আর কেউ সাহস পাবে না। তো এইভাবে করে রেগুলেটরি মেজার একদিকে নেওয়া এবং একই সঙ্গে যারা এই কাজগুলো করেছে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করলে আমি মনে করি যে ভবিষ্যতে এই ধরনের যে এই ব্যাংকগুলোকে লুট করার যে একটা প্রচেষ্টা, সেগুলোকে বন্ধ করা যাবে। ধন্যবাদ জনাব ডক্টর মাহফুজ কবির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।